বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। রাজনৈতিক উত্তাপের মধ্যেই ঢাকা এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং উৎসাহটা আরও একগুণ বেড়েছে বা বেশ খানিকটা বেড়েছে বিএনপি চেয়ারপারসন এই নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যাপারে অন্তত নমনীয় এরকম খবর দিয়েছেন। তার সঙ্গে সম্প্রতি যারা দেখা করেছেন তারা স্থির সিদ্ধান্ত এখনও তিনি পৌঁছাননি, যদিও এর মধ্যে আরও ৭২ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি এবং তার নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ ভোর থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য এই হরতাল চলবে। অবরোধ তো যথারীতি আছেই। এরকম একটি পরিস্থিতিতে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়া ভাষা আছেন abnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আমার ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির রিসার্চ উইং গ্রুপ 9-এর সদস্য মাহমুদা হাবিবা। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মাহমুদা হাবিবা, আপনাকে বিশেষভাবে, আপনি প্রথমে এসেছেন তৃতীয় মাত্রা, সেজন্য বিশেষ। সুভাষ সিংহ রায়, যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে বেশ ২ মাসের বেশি অধিক সময় ধরে বিএনপি এবং ২০ দলের অবরোধ হরতাল চলছে। তো এই যে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি পরিস্থিতি হয়েছিল, যদিও সেটি খানিকটা স্থিমিত এখন, সেটিকে আরও থামিয়ে দেবার জন্যই এই সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা কিনা? আপনাকে ধন্যবাদ মাহমুদা হাবিব আপা, আপনাকেও অশেষ শুভেচ্ছা, ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটাই কিন্তু আজকের দিনের প্রশ্ন, যে নির্বাচনটা হঠাৎ করে আসলো কেন, দীর্ঘদিন পরে হঠাৎ করে। এবং আমরা জানি যে এই নির্বাচনটির সিদ্ধান্তটি মূলত সরকারের সিদ্ধান্ত, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। যেভাবে আসুক না কেন, রাজনীতিতে আপনার স্থানীয় সরকার পর্যায়ের যে নির্বাচন, সেই নির্বাচনটি খুবই জরুরি এবং সেই জরুরি কাজটুকু এই সরকার এমন একটি সময়ে করতে চেয়েছে, যেটার জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানানো যায়। আমাদের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটি মূলত যুক্তফ্রন্টের নির্বাচনের পরপরই, এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, এটা কখনো সরাসরি নির্বাচনে ছিল না, জনপ্রতিনিধিরা নির্বাচিত হতো না। এই সরাসরি পদ্ধতিতে নির্বাচনটা কিন্তু যুক্তফ্রন্টের পর থেকেই এটা কিন্তু শুরু হয়। আজকে নির্বাচন ব্যবস্থায় নিয়ে যে ত্রুটির কথা বলা হয়, সেই ত্রুটির কথা নিয়েই কিন্তু মূলত বাংলাদেশের রাজনীতির উত্তেজনা। আমি যেটা খুব মনে করি যে বাংলাদেশে রাজনীতিতে বিএনপির এখনকার যে অবস্থা, সেই অবস্থান অনেকটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়েছে এই আত্মহনন মনস্ক বিএনপিকে আপনার যদি সরকার ইচ্ছা করলেও আপনি কিন্তু তার আত্মহননের পথ থেকে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি যেটা বলছেন আত্মহননের কথা, আবার বিএনপির দিক থেকে অভিযোগ আছে যে সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবার একটা চেষ্টা সরকারের দিক থেকেও আছে। তো দুটো মিলে আসলে এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়ে থাকে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের বিদগ্ধ জনেরাও কিন্তু কথা বলে যে দুই পক্ষই নির্মূলের রাজনীতি করছে। আপনি জেলুর ভাই, 1975 সালের 15ই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আওয়ামী লীগ কখনো বিএনপি নির্মূলের রাজনীতি করেছে কিনা? নির্মূলের রাজনীতি যেটা বলি সেটা হচ্ছে যে আপনাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, পুরোপুরি হত্যা করা, এবং এই যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি আওয়ামী লীগ কখনো অংশগ্রহণ করেছে কিনা, এই প্রশ্নের সদুত্তর কিন্তু আমি অনেক জায়গায় পাইনি। আর ট্রাকে থাকতে গেলে আপনার বিদ্যমান বাস্তবতার সাপেক্ষে বিএনপি নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএনপি যদি এখন তাদের বোধোদয় ঘটে, বিএনপি যদি মনে করে যে আমি যেই রাজনীতি শুরু করেছিলাম, বিশেষ করে আমি 1991 থেকে 1996 এই 5টা বছরের বিএনপিকে অন্যান্য সময়কার বিএনপির থেকে আলাদাভাবে দেখতে চায়, তখন স্থায়ী কমিটির নেতৃবৃন্দের অনেক ভূমিকা ছিল, অনেকের সুপরামর্শ বিএনপির ইয়েতে শুনতো, যার মধ্যে অনেক ক্ষেত্রে এর মধ্যে অনেক ব্যত্যয় ঘটেছে, মাগুরা উপনির্বাচন হয়েছে, অনেক রকম জটিলতা ওই সময়টাও সৃষ্টি হয়েছে। মন্ত্রিসভা মোটামুটি ক্লিন এবং ভালো ছিল। সেই অবস্থায় বিএনপি ফিরে যেতে চায় কিনা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। 53 দিন পরে বেগম খালেদা জিয়া যখন প্রেস ব্রিফিংটি করলেন, আমরা মিডিয়াতে যেটা দেখেছি তাকে
সাংবাদিকরা যখন জিজ্ঞেস করতে চেয়েছিলেন কোনো প্রশ্ন, তিনি কখনোই ওই সাংবাদিক সম্মেলন বলতে যা বোঝায় যে নেতা যখন বক্তব্য রাখবে পরবর্তীতে তাদের সাংবাদিকরা প্রশ্ন করবেন, ব্রিফিং, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি অর্জন করলেন। উনি উঠতে উঠতে একটা কথাই বলেছেন, জনগণের সমর্থন লাভ করেছি। এইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটি, আপনি যে শব্দটি ব্যবহার করেছি যে আত্মহনন মনস্কতার একটি পরিচয়। বাংলাদেশে যদি মানুষ পুড়িয়ে হত্যা করে, বাংলাদেশের মানুষকে অবরোধে এবং হরতালে বন্দি রেখে যদি অর্জন হয়ে থাকে, সেই অর্জনকে আমি কিভাবে বলবো জানি না। এই 22শে মার্চ 1894 সালে সূর্য সেন জন্মগ্রহণ করেছিলেন, মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের তার রাজনীতির কর্মীদের উদ্দেশ্যে যে বক্তৃতাগুলো, তিনি ছোট ছোট বক্তৃতাগুলো দিতেন, এই বক্তৃতাগুলো একটু একটু করে আমরা পড়ি যে কতটুকু ত্যাগী তারা ছিলেন এবং কতটুকু আত্মনিবেদিত মানুষ ছিলেন তারা। আমি ছোট করে বলি, 1922 সালে 5 ফেব্রুয়ারি মহাত্মা গান্ধী তার কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। কি কারণে করেছিলেন? চৌরি চৌরা এলাকায় 23 জন পুলিশ হত্যা হয়েছিল জনগণের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে। মহাত্মা গান্ধী সেই সত্যাগ্রহ আন্দোলনের অংশ হিসেবে হরতাল প্রত্যাহার করেছিলেন। আপনি আমাকে বলেন যে তারা গতকালকে প্রফেসর ইমাজউদ্দিন স্যার যখন বেরিয়ে আসলেন পরশু রাত্রে, তখন মানুষ কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মনে হচ্ছে এই বিএনপি বোঝায় এই আত্মহনন মনস্কতার থেকে আবার মনে হয় রাজনীতির মূল জায়গায় আসলো। আবার সাথে সাথে আজকের জনগণ আবার জানতে পারলো যে কালকে ভোর থেকে আবার 72 ঘন্টার হরতাল। আপনি অবরোধ, হরতাল এই যে ক্রমাগতভাবে দিয়ে তারপরে যদি আপনি মনে করেন যে আপনি অর্জন করেছেন, তাহলে আমি বলবো যে এই রাজনীতির উপলব্ধির ভ্রান্তি রয়েছে। এই উপলব্ধির ভ্রান্তির জায়গা থেকে বিএনপি বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে না আসে, বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হবে। সো আপনি মনে করছেন যে বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, সকল কর্মসূচি প্রত্যাহার করে, যদি একটি ধারণা পাওয়া গেছে যে কর্মসূচি খানিকটা থাকতে পারে, অবরোধ থাকতে পারে, হরতাল হয়তো ঢাকা চট্টগ্রামে থাকবে না, তাতে করে বিএনপিও লাভবান হবে এবং সরকারও একটি সফল নির্বাচন করতে পারছে বলে কৃতিত্ব নিতে পারবে। না, সরকার তো তার সফলতার জায়গাটা তো পরিষ্কার, তার কার্যক্রম দিয়ে পরিচালনা করবে, দেখাবে। নির্বাচন ব্যবস্থায় যে ত্রুটি আছে এখনো পর্যন্ত, সেটা তো আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি। কিন্তু এই নির্বাচন ব্যবস্থার ত্রুটি সারানোর জন্য যেই লড়াই সংগ্রাম দরকার, যেভাবে অংশগ্রহণমূলক অবস্থান দরকার, সেটা বিএনপির পক্ষ থেকে আমি অন্তত ব্যক্তিগতভাবে কখনো দেখি নাই। আমি এই জবাবটা মাহমুদা হাবিবা দিবেন। এবং যে প্রশ্নটা আপনাকে আমি করতে চাই, নির্বাচনে কি বিএনপি অংশ নিচ্ছে কিনা? আমি জানি এই প্রশ্নের উত্তর দিয়ে আপনার জন্য হয়তো খুব কঠিন একটা কাজ হবে। ধন্যবাদ। কি মনে হয় যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচনে বিএনপি? জিল্লুর রহমান ভাই ধন্যবাদ। সুভাষ সিংহ রায় ভাই, আপনি সবসময় আমাকে স্বাগত জানিয়েছেন, সেজন্য আপনি বিশেষভাবে ধন্যবাদ। আর আপনার যে প্রশ্নটা, সেটা আপনি জানেন যে গত পরশু রাতে যখন প্রফেসর ইমাজউদ্দিন এবং অন্যান্য ব্যক্তিরা দেখা করলেন মাননীয় চেয়ারপারসনের সাথে, এক ধরনের ইতিবাচক কথা আমরা তাদের কাছে শুনেছি। এবং যেহেতু এর আগে অবশ্য বোঝা গিয়েছিল যখন সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ গিয়ে দেখা করেছেন, তারাও এসে একই রকম কথা প্রায় বলেছেন। নির্বাচনের যে বিজয়ের যে একটা ধারাবাহিকতা, একটা ভাইব, এটা বোধহয় মানে আমরা আরো আগে থেকে ফিল করছিলাম। যেই সময়ে নির্বাচনটা দেয়া হলো, আপনি একটা প্রশ্ন করেছিলেন সুভাষকে, যদি আমার প্রশ্ন না, তো আমার নিজের একটু ছোট যদি আপনি অনুমতি দেন উপলব্ধিটা বলি, সেটা হচ্ছে যে কোনো সন্দেহ নাই যে রাজনীতিতে নির্বাচন এমন একটা মানে অ্যাডিকটিভ শব্দ, বিশেষ করে বাংলাদেশের মতো নির্বাচনমুখী জনগণ যে দেশের মানুষ তার ভোটাধিকারটাকে অনেক বেশি প্রাধান্য দেয়, সেই দেশে যখন একটা নির্বাচন ঘোষিত হয়, সেটা আসলে উদ্দেশ্য যদি থাকে জনসমাগম, উদ্দেশ্য যদি থাকে মানুষের মধ্যে একটু ডাইভার্সন যে চলমান আন্দোলন থেকে, তাহলে তো অবশ্যই এটা একটা মানে আমি মনে করি সরকারের পক্ষ থেকে সফল পদক্ষেপ। কারণ নির্বাচন এমন একটা ইস্যু যেটাতে শুধু যে মানুষ ভোট দেওয়ার জন্যেই সরব হয়ে ওঠেন বা উত্তেজিত বা মানে আগ্রহী হয়ে ওঠেন তাই না, এটা কিন্তু এক ধরনের চায়ের দোকানের বিক্রি নির্বাচনের সময় যা ঘটে,
পুরুষদের যে কাজের পরে যে বিনোদন, সেটা নির্বাচনের সময় যতখানি মানুষজন বিনোদন পান, বিকেল রাত্রে 3টা পর্যন্ত তারা ঘরে ফেরেন না, সন্ধ্যায় ফিরে এসে ঘুমান যেসব মানুষ, তারা চায়ের দোকানে বসে থাকেন, আলাপ আলোচনায় লিপ্ত থাকেন, নিজেদেরকে ইম্পর্টেন্ট ভাবার একটা সুযোগ। তো এটা একটা সফল আমি মনে করি স্টেপ তাদের পক্ষ ইনফ্যাক্ট থেকে। বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র চর্চার সুযোগ তো ওইটুকুই, ওইটুকুই কাজে ওইটা অনেক বেশি মানে আবেগ দিয়ে তারা নিজেকে চর্চা করেন, সংশ্লিষ্ট হ্যাঁ, করবার। এবং অনেক বেশি সংশ্লিষ্ট হয়ে যান। আর আত্মহননেরও একটা কথা এসেছে, সেটা বোধহয় একটু বড় আলোচনা, তো যদি সুযোগ আসে আমি এটা ভাইয়ার সাথে পরে কথা বলবো। আর সেদিন আত্মহননের আলোচনার মধ্যে আমি যে প্রশ্নটা এখন করতে চাই আপনাকে, এই যে আজকেও আপনারা 72 ঘন্টা আজ ভোর থেকে আবার হরতাল দিলেন, নাশকতা সহিংসতার অভিযোগ আপনারা মানেন কিংবা না মানেন হয়েছে, এই সময়টাতে কে করেছে সেই আলোচনা আমি করতে পারবো না, আপনারা করতে পারেন। কিন্তু এক ধরনের ভয় হোক, যে কোনো কারণেই হোক, বা আপনাদের কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে হোক, মানুষ এর সঙ্গে খানিকটা যুক্ত হয়েছিল এই অর্থে যে মানুষ রাস্তায় বেরোয়নি, স্কুলগুলো বন্ধ ছিল, ভয়ে বন্ধ ছিল না, সংশ্লিষ্ট বন্ধ, সেই আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু এখন তো সেটি আর নেই। গত 2-3 সপ্তাহ ধরে রাস্তায় মানুষ, ব্যবসায়ীরা এখন বলছেন যে তারা আবার আগের ধারায় ফিরে আসছেন। তারা আশা করছেন যে তারা যে টার্গেট করেছিলেন সেটি এই বিপর্যয়ের পরেও তারা কাটিয়ে উঠতে পারবেন। সব মিলিয়ে গাড়ি ঘোড়া চলছে, এখন তো রাতেও দূরপাল্লার যানবাহন চলছে, দিনে হয়তো 1-2টা ককটেল কিংবা একটা পেট্রোল বোমা কোথাও পড়লো, এর বাইরে তো আর আসলে কিছু হচ্ছে না। তাহলে এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থ কি? মানে এতে করে বিএনপি কি ফল বের করে আনতে পারবে, আর এর প্রভাবটাই কি আছে আসলে আন্দোলনে? আসলে এটা তো জিল্লুর ভাই আপনি যেভাবে ব্যাখ্যা মানে করলেন, সেটা কি আত্মহননের সঙ্গে আত্মহনন অবশ্যই উনার দেখার পারসেপশন আমার এই আন্দোলন আর আমার দেখা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমি যেই জায়গায় দাঁড়াই, আমি যেই জায়গা থেকে দেখি, সেখানে আত্মহননের একটা কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে আন্দোলনটাকে শুরু থেকেই, যখন থেকে নাশকতা এখানে প্রবেশ করেছে এবং ব্যাপকভাবেই প্রবেশ করেছে। প্রথম থেকেই নানাভাবে যে আমাদের যে ব্যক্তি যেখানে সুযোগ পেয়েছেন, আমাদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি যেগুলো নিয়ে অভিযোগের অন্ত নাই, যেগুলোকে লাদেনীয় বিজ্ঞপ্তি বলা হয়, সেই বিজ্ঞপ্তিগুলোতেও কিন্তু প্রত্যেকটাতেই এটার প্রতিবাদ করা হয়েছে। শেষ 13ই মার্চের যে প্রেস ব্রিফিং, যেটা মাননীয় চেয়ারপারসন করেছেন, এটা এই কারণেই এই প্রেস ব্রিফিংটা ওনার জন্য করা জরুরি হয়ে গেছিল যে অজ্ঞাত স্থান থেকে টানা বিবৃতি আসার ফলে এমন এক ধরনের সমালোচনা তৈরি হয়েছিল। এখন আপনি একটু যদি ঠান্ডা মাথায় ভাবেন যে নাশকতা কি আসলে বিএনপিকে কোনোভাবে বা বিএনপির আন্দোলনকে উপকৃত করেছে? কোনোভাবে। বিএনপির আন্দোলন, যে আন্দোলনটা একটা যৌক্তিক দাবি, যেটাতে জনগণের সমর্থন অবশ্যই ছিল, এবং বিএনপির কর্মী সমর্থক ছাড়াও সাধারণ জনগণেরও, যেটা আমার বড় ভাইও বললেন যে নির্বাচন পদ্ধতির ত্রুটি, আমরাও এটা বলি না যে রাতারাতি সবকিছুই এডিট হয়ে যাবে, কিন্তু কিছু সুনির্দিষ্ট অভিযোগ যেটাকে কেন্দ্র করে একটা সংলাপের আহ্বান ছিল। এটা কিন্তু যখন 31শে মার্চ মাননীয় চেয়ারপারসন একটা বক্তব্য দেন, সেখানে উনি বোধহয় তার একটা 7টা দাবি দেওয়া, 31শে ডিসেম্বর উনি যেটা বলেছিলেন, সেটাতে সব দাবি দেওয়াগুলো 7টা দাবি দেওয়া ছিল, যেখানে আমরা যদি একটু ভালো মতো দেখি তাহলে মূল কথা বোধহয় একটাই ছিল যে সংলাপ শুরু করি। তো যাই হোক, এরপরে এই ধারাবাহিকতা, একই কথা চর্বিত চর্বণ হয়ে গেছে সব জায়গায় বলতে বলতে। কিন্তু দেখেন নাশকতার ফলে কত সহজ হয়েছে এই আন্দোলনটাকে মানে একেবারে ভিন্ন একটা খাতে প্রবাহিত করা, একটা প্রোপাগান্ডা, কঠিন রকম প্রোপাগান্ডা, একটা যৌক্তিক আন্দোলনকে আপনি কত সহজে, কত অনায়াসে জঙ্গিবাদ বলতে পারছেন। বলার মতো যুক্তিগুলো আপনার হাতে নাশকতা, যে ঘটনাগুলো ঘটছে, সেটাই দিয়ে দিচ্ছে। সুভাষ ভাইয়া যেখানে দাঁড়িয়ে আছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের দুজনের মধ্যে একটা বড় ধরনের গ্যাপ আছে। নিরাপত্তাহীনতায় আমরা দুজনেই আছি, কিন্তু ভাইয়ার নিরাপত্তাহীনতাটা রাস্তায় বেরিয়ে নাশকতায় আক্রান্ত হওয়ার মধ্যে সীমাবদ্ধ। আমার নিরাপত্তাহীনতাটা কোথায় কোথায় আপনি দেখেন। আমি বেরোচ্ছি যখন, আমি প্রতিদিনই চিন্তা করি সিনথেটিক কাপড় পরছি, পেট্রোল বোমা সর্বনাশ হয়ে যাবে যদি লাগে। সেকেন্ড থটটাই আমার হয় যে মোটামুটি ভাবে ফ্যাক্টরিতে পৌঁছে গেলাম, কাজে গেলাম, যেখানেই যাই, সেকেন্ড থটটাই হয় এখানে যদি আমার এলাকায় একটা নাশকতা ঘটে, অজ্ঞাত আসামি হয়ে যাবে 250 জন, বিএনপি করি অবধারিতভাবে, নামটা যদি চলে আসে, যেখানে কোনো দায়বদ্ধতাই আমার নাই। তৃতীয় আমার আপনি অবস্থানটা দেখেন, এই নাশকতার কারণে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, সেটা কখন খাড়ার মতো কার মাথায় আসছে, এটা কিন্তু ঠিক বলার সুযোগ নেই আমাদের কারো। এরপর আসে রাত তো নিয়ে আসে ঘুমের বার্তা আমাদের জন্য।
আপনি যাই বলেন, আমি তো কেউ নই বিএনপির, একেবারে অতি নিম্ন স্তরের একজন কর্মী, বা আমার নিচে হয়তো 2-5 জন আছে বলে সেই অর্থে নেতা। সালাউদ্দিন আহমেদের মতন একজন বিএনপির যুগ্ম মহাসচিব, প্রাক্তন প্রতিমন্ত্রী এবং একাধিকবারের সাংসদ, তাকে কারা তুলে নিয়ে গেছে এটার যখন কোনো সুরাহাই করা যায় না, উনি আদৌ জীবিত ফিরবেন কিনা। আপনি আমার অবস্থানটা ভাবেন, কতগুলো নিরাপত্তাহীনতায় আমি ভুগছি। এই যে ধরেন, আমার মতো কিন্তু বিএনপির কর্মী সমর্থকের দল আমাদের ক্যাডার বাহিনী নয়, কিন্তু এরা প্রত্যেকেই তাদের অবস্থান থেকে আমার চেয়ে 1000 গুণ বেশি সমস্যা আছে। আমি তো এইটুক আপনাকে বলতে পারি যে আমার ভাতটা ঘরে জুটছে, আমার অন্য খাবারগুলো আছে, আমার বাচ্চার টিউশন ফি সেই অর্থে ব্লক হয়ে যায়নি, কিছু আটকে গেছে বটে, কিন্তু যারা দৈনন্দিন কাজ করছেন অথচ কর্মী সমর্থক, তাদের অবস্থানটা কতখানি করুণ হয়ে গেছে। এই যে এইটার যদি আপনি দেখেন, একটা আমাদের মধ্যে চরম আস্থাহীনতা আছে আওয়ামী লীগ এবং বিএনপির পরস্পরের প্রতি। ফলে আমি আন্দোলন করছি, উনি আন্দোলন দমন করছেন, এখানে কিন্তু একটা গ্যাপ বা ভয়েড তৈরি হচ্ছে, কিছু পকেট তৈরি হচ্ছে। আমাদের বোধহয় এইভাবেও তো অ্যাড্রেস করা যায়, যখন সুভাষ সিংহ রায়ের মতন একজন কম্প্যাশনেট ব্যক্তি আমার সামনে থাকেন, আমি এটা আলোচনা তো আমরা করতেই পারি। আমরা কি আসলে নাশকতা এবং নাশকতা পরবর্তী যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে আমরা আসলে এক জায়গায় হতে পারি না? সংলাপের আগেই যদি বলেন, এটা তো জরুরি। এটা তো আসলে আজকেই দেখে আসলাম বোধহয় প্রথম আলোতে যে 67 জন পুড়ে মারা গেছেন, যে 67 জন পুড়ে মারা গেছেন, আপনি ধরে নেওয়া যায় আরো 6000 লোক পরিবার, তো কারো না কারো আত্মীয়, কারো না কারো বোন, কারো না কারো যারা মারা গেছে তাদের বাইরে অর্ধমৃত বা মৃতের পর্যায়ে অনেক যারা আছেন। আপনি বার্ন ইউনিটে দেখেন, আপনি পঙ্গু হাসপাতালে যান, 9 জন। আমি এটা বলছি না যে আপনি যাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আপনি সবসময় তো কংক্রিট প্রুফ নিয়ে কাজ করতে পারেন না। তখন অনুমান ভিত্তিক সন্ত্রাসী হিসেবে যখন এই ধরনের আপনার ঘটনা ঘটে, তখন দেখা যায় যে ইভেন মানে 15 জনের মধ্যে 9 জন, প্রথম আলোর বোধহয় রিপোর্ট 18 ফেব্রুয়ারি ছিল, আমার ঠিক দিনটা মনে পড়ছে না, 9 জন আপনার রাজনৈতিক পরিচয়বিহীন। তো আসলে জীবনের নিরাপত্তা, এখন দাবিটা তো দাঁড়িয়েছে যে সরকারের কাছে দাবি বলেন, অনুরোধ বলেন, আমাদের বলার কথা বলেন, সেটা হচ্ছে সার্বিক নিরাপত্তা। নিরাপত্তা শুধু ওই যে নাশকতার নিরাপত্তা তাই কিন্তু না। এই নিরাপত্তাটা বিএনপির মতো একটা দল, যে দল অন্যতম প্রধান দল, আওয়ামী লীগ তো বিএনপির ব্যথা বোঝাটা সবচেয়ে সহজ, কারণ আওয়ামী লীগ হচ্ছে মানুষের অন্যতম বৃহত্তম তৃণমূল পর্যায়ে একেবারে বহু মানে আমি বলবো পোড় খাওয়া মানে রাজনৈতিক দল। ওনারা যদি না বোঝেন এই 1/3 মানুষের এই নিরাপত্তাহীনতা, তাহলে তো এটা কষ্টের ব্যাপার। আমরা গতদিনের প্রেস ব্রিফিং, আপনি যেটাকে বলছেন, এই প্রেস ব্রিফিংটা যদি আপনি একটু ভালো মতো খেয়াল করেন, প্রেস ব্রিফিংটার সুর কিন্তু উগ্র বা কোনোভাবেই একেবারে মানে আপনাকে। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি আচ্ছা, আমি সরি, আমি প্রসঙ্গের বাইরে চলে গেছি। এবার না, আপনার বক্তব্য হয়তো ঠিক আছে, সুভাষ সিংহ রায় উত্তর দেবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন এই নিষ্ফল কর্মসূচি এখন আপনারা দিয়ে চলেছেন? মানে ওই আতঙ্কটা, আপনি যে আতঙ্কের কথা বলছেন, এই কর্মসূচি থাকার কারণে কিন্তু এক ধরনের আতঙ্ক আমার মধ্যেও থাকে। কর্মসূচি থাকার কারণে যে আতঙ্কটা আছে, আর আপনি বলছেন যে কর্মসূচিটা আমরা কেন দিয়ে রেখেছি, আন্দোলনটা তো আসলে যৌক্তিক পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন থেকে সরেই আসা যায় কিভাবে আপনি বলেন? এতজন মানুষ মারা গেছে। তাহলে আপনি যখন যদি মানে কিভাবে জাস্টিফাই করবেন, যেহেতু আপনি রিসার্চ উইং এর সঙ্গে যুক্ত, যদি আপনি সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিতে যান, তাহলে তো আপনাকে আন্দোলন থেকে সরে আসতে হবে, এবং সরে আসলে তখন আমার প্রশ্ন থাকবে যে তাহলে আপনার আন্দোলন যৌক্তিক পরিণতিতে পৌঁছলো কোথায়? সরে আসতেই হবে কি? অবরোধ আপনি নিজেই বোধহয় বললেন যে হরতাল হয়তো পত্রিকা আমি দেখেছি, আমি পত্রিকায় দেখেছি। আমিও খুব আশাবাদী হয়ে বলতে চাই, এই যে অবস্থাটা, এটা তো মানে আপনি এই যে ধরেন দীর্ঘ অবরোধ, প্রায় 75-76 দিনের যে অবরোধ, এটা কি আমাদের কারোর জন্য স্বস্তিদায়ক? অবশ্যই না। আমার ছেলেমেয়েরা বাসায় 2-2.5 মাস ধরে লাফিয়ে বেড়াচ্ছে, 2-4 হাত পার পাশাপাশি একটা করে লেজো গজিয়ে গেছে, এত দুষ্ট হয়ে গেছে সবাই। এটা তো সহজ জিনিস না ভাই। এটা তো আমি চাই যে তারা একটা রুটিনের মধ্যে থাকুক। তারা 2 মাসে তো লস করছে বহু কিছু। এবং দ্বিতীয়ত আরেক ধরনের ম্যাচিউরিটি তাদের মধ্যে ঢুকছে। টকশোতে আসার আগে আমার বাচ্চা বলে, মা তুমি কেন যাচ্ছ? তুমি কিন্তু একটু সফট কথা বলো মা, তুমি কি শিওর মা যে তুমি যাবে? আমার বাচ্চা 13 বছরে যখন এটা আমাকে বলে, তখন আমার মনে হয় নিরাপত্তাহীনতা তো তাকেও গ্রাস করেছে। আমি তো তাকে এই শেল্টারটা দিতে পারছি না। 13 বছরের একজন কেবল বেড়ে ওঠা বালিকা থেকে কিশোরী, আমি তো
আমি তো মানে আপনি এমন তো একটা 13 বছর পরিবেশ বলছেন, এখন আমাদের- 5-6 বছরের বাচ্চারাও অবরোধ, হরতাল, পেট্রোল এটা অনেক বোমা বেশি এগুলো বোঝে। শিখে গেছে। এবং আসলে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমন যেই মানে যেখান থেকে সূত্রপাত সেটা এত বড় কিছুও নয় যে এটা কোনোভাবে অ্যাড্রেস করা নিষ্পত্তিযোগ্য যাবে নয় না। এরকম এবং কিছু মনে হয় না। আমি আরো একটা কথা বলি যদি আমার সময় থাকে নাকি আপনি? যে একটু আমি ওনার কাছে যেতে চাই। আচ্ছা, সুভাষিনী রায়। জিল্লু ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। আমি ছোট ছোট করে দু একটি কথা জি। বলবো। যেই জৈনিক সাংবাদিক যে প্রশ্ন করেছিলেন বেগম খালেদা জিয়াকে কি অর্জন করলেন, সর্বশেষ হাবিবা আপা যা বললেন এটি অর্জন করেছেন। তার 13 বছরের বালিকা আজকে তিনি উৎকণ্ঠায় উদ্বেগে রয়েছে, এটি আসলে অর্জন। কিন্তু উৎকণ্ঠা উদ্বেগের কিন্তু অনেকগুলো কারণ বলেছেন, না, আমি কারণগুলো বলছি। অনেকগুলো আসপেক্ট বলেছেন, আচ্ছা, যেগুলো আমি যার মধ্যে হয়তো তার পক্ষকে দায়ী করা যাবে, আবার উল্টো দিককেও দায়ী করা যাবে। আমি একটু ছোট ছোট করে দু তিনটে ইতিহাসের কথা বলি। 1952 সালে ফেব্রুয়ারি মাসে যখন বাঙালির ভাষাভিত্তিক আন্দোলনের যখন দানা বেঁধে উঠল, আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখুন, এপ্রিল মাসেই সেই আন্দোলনে ভাটা পড়েছিল। হাজার হাজার ছাত্র জনতা গ্রেপ্তার হয়েছিল এপ্রিল মাসে। ফেব্রুয়ারির থেকে মাত্র 1.5 মাসের মাথায় কিন্তু এই কাজগুলো হয়েছে। তা যার ফলে কি হয়েছিল, 54 যুক্তফ্রন্টের নির্বাচনে এসে কিন্তু এই প্রভাবটা পড়েছিল। আর 58 সালে আইয়ুব খানের সামরিক শাসন আসলো। সেই আইয়ুব খানের সামরিক শাসন থেকে সরে আসতে 11 বছর সময় লাগলো। 10-11 বছর। তা আমি এই বলছি এই কারণে, বিএনপি কিন্তু এই রাজনীতিটা কখনো করতে চায়নি। বিএনপি রাজনীতির অতীত থেকেও শিক্ষা নেয়নি। আমি এই জন্য বলে আত্মহনন মনস্ক, আমি খুব সচেতনভাবে এই শব্দটা প্রয়োগ করছি। আপনি কার উপরে ভরসা করেছেন? জঙ্গি ম্যানুফ্যাকচারার জামাত শিবির, তাদের উপরে আপনি ভরসা করেছেন, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। আপনি আজকে যে ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, IMF এর যে রিপোর্ট অনুযায়ী 2019 সালে বাংলাদেশ হবে পৃথিবীতে জাতীয় প্রবৃদ্ধি অর্জনের আপনার দ্বিতীয় দেশ। সেরকম একটি আপনি অর্থনৈতিক যে গতিধারার যে দেশটি, সেই দেশটিকে আপনি অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করেছে, কারা করেছে? এই দেশগুলিতে। আপনি যে 7 দফার কথা বললেন, কিংবা সর্বশেষ যে প্রেস ব্রিফিং এর কথা বললেন, আপনি প্রেস ব্রিফিংকে বলেন তো আশার কথা উনি কি কোনোটা একটাও শুনিয়েছেন মানুষকে আশ্বস্ত করবার? ওদিন কিন্তু অনেকেই উদ্বেগ উৎকণ্ঠায় ছিল, আবার একটু আশা নিয়েও ছিল, হয়তো বেগম খালেদা জিয়া তিনি তার কর্মসূচির অন্য মাত্রা দিবেন, ইতিবাচক মাত্রায় যাবেন, কিংবা কর্মসূচির আপাতত ওই যে বললাম না, অনেক কর্মসূচি কিন্তু ওই যে আমি যেটা মহাত্মা গান্ধীর উদাহরণ দিলাম, তিনি কিন্তু কর্মসূচি প্রত্যাহার করেছিলেন, কিন্তু সেই সত্যাগ্রহ আন্দোলন কি থেমেছিল? সেই সত্যাগ্রহ আন্দোলনের যৌক্তিক পরিণতিতে পৌঁছায়নি। এখন যদি বাংলাদেশের বিএনপির কাছে প্রতীয়মান হয় যৌক্তিক পরিণতি মানেই আমার যেনতেন প্রকারে ক্ষমতায় যাওয়া, আপনি কি গণতন্ত্র চান, না বাংলাদেশে শুধুমাত্র যে কোনো প্রকারে আপনি ক্ষমতায় দিতে চান? ওনারা তো বলছেন ক্ষমতায় যেতে চান না। বেগম জিয়া বলেছেন যে আমি 3 বার প্রধানমন্ত্রী ছিলাম। উনি একটি নির্বাচন চান, গ্রহণযোগ্য নির্বাচন চান। আপনি এই গ্রহণযোগ্য নির্বাচনের যে কথাটি বলছেন, আপনি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধুমাত্র আপনি সরকারের কাছে দাবি করছেন কেন? আপনার নিজের কর্মকাণ্ড আপনি কি করেছেন? আপনার দল কিভাবে অংশগ্রহণ করেছে? আমি যে কথাটা এই পুনশ্চ চর্বিতে চর্বণান হয়ে যাবে, আপনি যখন নির্বাচন কমিশন নিয়ে একটি সার্চ কমিটি গঠন করলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সেখানে কিন্তু বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ করা হয়েছিল, উনি গিয়েছিলেন, কিন্তু তিনি বলেছেন আমি আলোচনায় অংশগ্রহণ করব না, আমি কোনো মতামত দিব না। গণতান্ত্রিক রাজনীতিতে, সংসদীয় ধারা রাজনীতিতে এটা কোনো কথার কথা হলো? আমি এই জন্য বলছি আত্মহনন মনস্ক। আপনি 5 বছর পার্লামেন্টে ছিলেন, আপনি 5 বছর এখন বলছেন আপনি অবৈধ সরকার, আপনি বলছেন 1 দফা, আপনি কখন ক্ষমতাচ্যুত হবেন, পালিয়ে যাওয়া কুল পাবেন না। 5 বছর তো বৈধ সরকার ছিল। আমি যে তর্কের খাতিরেও যদি বলি, আপনি কোন কারণে 5ই মেতে শাপলা চত্বরে আপনি এই যে যারা বাংলাদেশকে রাজধানীকে একেবারে লন্ডভন্ড করতে চেয়েছিল তাদের পক্ষে আপনি কেন বক্তব্যটা দিলেন? আপনি রাজনীতির কোন ধারাটা বাংলাদেশে প্র্যাকটিস করতে চান? আমি তো প্রথমে উল্লেখ করেছি 91 সাল থেকে 96 সাল এই 5টা বছরের বিএনপিকে আমি
আলোকিত বিএনপির অপেক্ষাকৃত আলোকিত দেখতে চাই। সেই ধারায় আপনি ফিরবেন, নাকি 2001 সালের 1 অক্টোবর নির্বাচন পড়তো 2006 সাল পর্যন্ত যেই মানুষ হত্যা করার এই কথাগুলো বিদগ্ধ জনেরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেন না, কিংবা একটু চেপে যান। আপনি নির্মূলের রাজনীতি যদি বলেন, 21শে আগস্টে গ্রেনেড হামলার পর আপনি কোন পরিস্থিতিতে আপনি আওয়ামী লীগের কাছ থেকে সহনশীল আচরণ আশা করবেন? তারপরেও কিন্তু রাজনীতি এগিয়েছে, নির্বাচন হয়েছে, পার্লামেন্টে গিয়েছেন। আপনি মাত্র 8 দিন পার্লামেন্টে গিয়েছেন। আপনি বলছেন যে জনগণ ভোট দিতে পারেনি। আপনার ভোট দিয়ে আপনার প্রতিনিধি নির্বাচনের পর আপনি যে সংসদে আপনি কি জনগণের কথা বলেছেন? বলেননি। আপনার কাছে যদি সবসময় যদি ক্ষমতাটাই যদি মুখ্য হয়, আমি তখন বলতে পারি আওয়ামী লীগের কাছ থেকে অনেক ক্ষেত্রে ক্ষমতায় মুখ্য বস্তু ছিল না। আমি স্মরণ করে দিতে চাই 1991 সালে যখন 90-এর ছাত্র গণ আন্দোলনের পর যখন 91 সালের নির্বাচন বিএনপি নিজেও ভাবেনি বিএনপি ক্ষমতায় যাবে, যাওয়ার পরে বাংলাদেশে একটি সংকট দেখা দিয়েছিল। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে টেলিভিশনে বক্তৃতায় উনি বলেছিলেন, আমি এখন কোন ধারার রাজনীতিতে যাব? এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত সরকার, সরকারি দল কোনো প্রকার বিল আনছেন না। আপনার অনেকেরই মনে থাকবে, আমি আমার পুনরায় উল্লেখ করে যাই, আব্দুস সামাদ আজাদ বিরোধী দলের পক্ষ থেকে বিল এনেছিলেন। যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস না করতো, আওয়ামী লীগ যদি শুধু নিজেরটাই যদি দেখতো, তাহলে কিন্তু এই বিলটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আসতো না। আর আমি ধরে নিলাম, আমি যদি ক্ষমতা রাজনীতি করতো, আপনি সেই সময় রাজনীতি হিসাব করে দেখুন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত ইসলাম মিলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারত। আওয়ামী লীগের সামনে সেই সুযোগটা ছিল, আওয়ামী লীগ কিন্তু সেটা গ্রহণ করেনি। আপনি নীতি নৈতিকতার প্রশ্নটা কিন্তু রাজনীতিতে অনেক বেশি জরুরি। আপনি 31 ডিসেম্বরে একটা প্রসঙ্গ উনি বললেন, 2013 সালে 31 ডিসেম্বর ওয়াশিংটন টাইমসে বেগম খালেদা জিয়া একটা লেখা লিখলেন যে বাংলাদেশকে সাহায্য দিবেন না। আপনি 3 প্রধানমন্ত্রী বলছেন, আমরা মানছি, আপনাকে শ্রদ্ধা করছি। আপনি কোনোদিন কোনো বিদেশি পত্রিকায় লিখে বলতে পারেন আপনি সাহায্য দিবেন না? এমনকি বলছেন বাংলাদেশের সরকারি দলের যারা কর্তা ব্যক্তি কিংবা সরকারি দলের সমর্থক, তাদেরকে আপনারা ভ্রমণে বাধা দিবেন। আপনি এখন যদি পাতা উল্টান, আপনি পাতাগুলো দেখতে পাবেন। আমি প্রেক্ষাপটটা এখানে বলছি, আপনি যদি নির্ভর করেন ওই জায়গাটায়, যে কারণে বিএনপি রাজনীতির ধারা সূচিত হয়েছিল, শুরুটা কিন্তু খুব ভালোভাবে শুরু হয়নি। কিন্তু তারপরে আমি বলবো 91 সাল থেকে 96 বিএনপিকে আমি অপেক্ষাকৃত আলোকিত বিএনপি হিসেবে দেখতে চাই। সেই রাজনীতি কিন্তু বিএনপি করছে না। কেন করছে না? এবং জামাত যাদের বন্ধু, তাদের শত্রুর অভাব নাই। এবং এই যে আজকে ধ্বংস প্রক্রিয়া, মানুষকে হাবিব আপা খুব চমৎকার করে বলেছেন যে হাবিব আপার আমরা আসলে কিন্তু তার কথা আমি 2 বার মাত্র শুনেছি, এবং তার শব্দ প্রক্ষেপণ, তার উচ্চারণ আমার খুব ভালো লেগেছে। আমি একটা কথা আমি হাবিব আপার কাছে আমি একটু বিনয়ের সাথে জানতে চাই, আপনি রাজনীতিতে কৌশলের অবস্থান নিতে পারেন, কিন্তু আপনি ষড়যন্ত্রের অবস্থান নেবেন না। আপনি রাজনীতিতে কৌশলী হতে পারেন, ষড়যন্ত্র করবেন না। আপনি ষড়যন্ত্রের রাজনীতিটাকে উস্কে দিচ্ছেন। আপনি 7 দফাতেও আমি একেবারে স্পষ্ট করে দেখাতে পারবো তিনি আগের ধারায় কিন্তু তিনি রয়েছেন। তিনি বলছেন রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আমাদের ভয় লাগে যখনই বলে রাজবন্দীদের মুক্তির, কেননা রাজবন্দী নামেই উনি এটা প্রতিষ্ঠিত করেছেন। যারা এই যে যুদ্ধ অপরাধীদের যারা বিচার হচ্ছে, তাদেরকে তিনি রাজবন্দী বলেছিলেন। আমার শঙ্কা লাগে যখনই তিনি বিভিন্ন 11টি জনসভা করেছেন 5 জানুয়ারি নির্বাচনের পরে, 2014 5 জানুয়ারি নির্বাচনের পরে ঢাকার বাইরে প্রতিটি জনসভায় বলেছেন, আপনারা গতবার সফল হয়েছিলেন আন্দোলন করে, এবার ঢাকা ব্যর্থ হয়েছিল, এবার ঢাকা সফল হতে হবে। কি সফল হয়েছিল? মানুষ পুড়িয়ে হত্যা করা। কি সফল হয়েছিল? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে হত্যা করা। আপনি কি সফল হয়েছিল? স্কুল জ্বালিয়ে দেওয়া, বই পুড়িয়ে দেওয়া। তা আপনি যদি ওটাকেই রাজনীতির সফলতা বলেন, এবং সর্বশেষ যদি প্রেস ব্রিফিং যদি বলেন যে মানুষের সমর্থন অর্জন করেছেন, তাহলে আমার ওই আত্মহননমনস্ক বলা ছাড়া আর কিছু থাকে না। মাহমুদা হাবিবা, সুভাষ ভাই এতগুলো প্রসঙ্গ এনেছেন, আসলে আবারও বলি দৃষ্টিভঙ্গিটা খুব বড় জিনিস। আমি যখন গ্লাসটা অর্ধেক খালি দেখি, ধরে নিতে পারি আপনি অর্ধেক ভরা দেখছেন। এখন আমি আসলে ভরাই দেখি। বেগম খালেদা জিয়ার অর্জনটা আপনি জানতে চাইলেন, এত কিছুর পরেও আমরা যে বেরিয়ে আসি, আমাদের কাজগুলো করি,
যে যেখানে আছি তা আমাদের সেই অবস্থানে থেকে এটাই তার অর্জন। আর এর বাইরে মহাত্মা গান্ধীর কথা আপনি বলছেন, মহাত্মা গান্ধী যখন আন্দোলন করছিলেন তখন শাসক গোষ্ঠীর, সেই সময় শাসক গোষ্ঠীর মানসিকতা কি ছিল তার প্রতি, কি ধরনের তার মতো অহিংস আন্দোলনের ব্যক্তিকেও কি ধরনের নাশকতার অভিযোগ নিতে হয়েছে আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, অনেক পড়াশোনা আপনার। আউট বই পড়ে যতটুকু জানি, যতটুকু দেখেছি, সেটাতে তিনিও সেই সময়ে কলঙ্কিত ছিলেন শাসক গোষ্ঠী কর্তৃক। আর হেফাজত প্রসঙ্গে, হেফাজত তো এমন একটা বিষয় যেটা যখন আপনি হেফাজত বলেন, কওমি মাদ্রাসার ছেলেপেলেগুলো, এটা এমন একটা রাজনৈতিক, আমার মনে হয় এখন আমি যখনই ফিরে তাকাই সেই দিনগুলোতে, এমন একটা গেমিং যেটা হেফাজতের সাথে তো সরকারের বরাবরই যোগাযোগ ছিল, সরকারের মন্ত্রীদের যোগাযোগ ছিল। ঢাকায় যখন তারা মুভ করলো, তখন বিএনপি বুঝতে পারেনি। আমি জিলু শেষ করি এবং আমি জাস্ট আপনাকে বলি, আপনি যদি সেই জনসমাবেশটা দেখেন, আপনি কোনো মানুষ মৃত্যু বা মানুষের এ প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি শুধু যেটা বলছি, কারা ছিল তারা, বাচ্চা বাচ্চা ছেলেগুলা যারা হাঁটতে হাঁটতে উত্তরা দিয়েই এসেছিল। ঘটনাচক্রে আমি আপনাকে বলি, রাজলক্ষ্মী বলে জায়গাটা উত্তরার ওই মেইন রোডের সামনে, ওখানে দাঁড়ালে দেখা যায়, আমি মবটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে এরা সবাই ছিল মোস্টলি শিশু কিশোর। কোন ধরনের পরিবারের শিশু কিশোর? কওমি মাদ্রাসাগুলোতে তো বেতন লাগে না। এরা হচ্ছে আমাদের সেই সব জনগোষ্ঠীর সন্তানেরা যারা বাবা মা মনে করেন যে শিক্ষার জন্য পাঠালাম, এরা আমাদেরই সন্তান। এই 5,50,00,000 যাদের সমাবেশ হেফাজত কর্তৃপক্ষ করেছিলেন, তাদের সিংহভাগই ছিল এই শিশু কিশোররা। আমি এখনো বেগম খালেদা জিয়ার এই দাবিটাকে আমার এখনো মনে হয়, যেটা আমার চোখে দেখা, আমারও সাধ্য কুলালে ওদের খাবার দেয়া, ওদেরকে শেল্টার দেয়া আমি দিতাম, এতে কোনো সন্দেহ নাই। আর আপনি যেটা বলছেন সংসদে যাওয়া না যাওয়ার কালচার, এ তো ভাইয়া মানে এমন প্রতিষ্ঠিত কালচার বাংলাদেশে, কোন দলই বা কবে গেছে সংসদে বা বলতে পারবে যে ফুল টেনিওর আমি আমার বিরোধী দলের ভূমিকা পালন করেছি? কেউ নাই। আর মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কিছু বলার ইচ্ছা আমি রাখি না। আপনি একটা লেখার কথা তুলেছেন, কিন্তু আমার যতদূর মনে পড়ে কোনো একবার একটা রায়ট নিয়ে বোধহয় একটা কথা বিদেশি সাংবাদিক বন্ধুদের কাছে, আমি যেহেতু তথ্যটা এই মুহূর্তে ঠিকমতো মনে পড়ছে না, কাজে এটা কোট করার দরকার নেই। বিসাইডস প্রধানমন্ত্রী হিসেবে কিছু সম্মান এবং অনেক বেশি মানে ঊর্ধ্বে তিনি আছেন, কাজে এটা এই মুহূর্তে এই প্রসঙ্গটা আমি যেতে চাচ্ছি না। আপনি যেভাবে বলছেন যে রাজনীতি কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত, 1 ঘন্টা পরে এই সিদ্ধান্ত বদলে যাওয়ার সমস্ত যৌক্তিক সম্ভাবনাও থাকে, এবং এরকম লক্ষ লক্ষ নজির আমরা দেখেছি। লক্ষ লক্ষ মানে যদি ইতিহাস ঘাটি, এটা আরো অনেক বেশি দাঁড়িয়ে যাবে। এই জন্য এটা রাজনীতি। জামাত প্রসঙ্গে যে কথাটা সবসময় অভিযুক্ত করা হয়, জামাতের আসলে একটা আমার নিজের অ্যানালাইসিস আছে, 2 মিনিট সময় আমি এটা আপনাদের জানানোর জন্য বলছি। সেটা হচ্ছে যে 3 থেকে 7% ভোট রেখে একটা ভোটের রাজনীতি, ভোটের একটা গেমিং, যেটা আমার চোখে ধরা পড়েছে, ভুল হতে পারে, আপনাদের মেনে নিতেই হবে তা না, কিন্তু আমি শুধু আমার উপলব্ধিটা বলছি। 3 থেকে 7% ভোট প্রতিটা নির্বাচনী এলাকায়, জামাত সংসদীয় নির্বাচনী এলাকায় তাদের কন্ট্রোলে আছে, এবং এটা ভোটের মানে পরিমাণটা খুব বেশি না, 3 থেকে 10,000, 8,000, 10,000। কিন্তু যখন এটা সুনির্দিষ্ট ভোট ব্যাংকে যেটা এফেক্ট ফেলে ভোটের রুল অনুযায়ী, জামাতে ইসলাম জোটে যার সাথেই থাকুক, যখনই আপনার নির্বাচন হয় তাদের একটা নিজস্ব এলাকা ভিত্তিক অঙ্ক থাকে, এবং এটা কিন্তু বলার কোনো স্কোপ নাই যে এই অঙ্কে ক্ষমতাসীন দল কখনো উপকৃত হয়নি। কাজেই এই মুহূর্তে জামাতকে ব্যান করে দেওয়ার যে সংসদীয় ক্ষমতা আওয়ামী লীগের হাতে আছে, সেটা প্র্যাকটিস হবে বলে আমি বিশ্বাস করি না। এই কারণে যে, আবারও বলছি, অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক দল এটা আওয়ামী লীগ অত্যন্ত অভিজ্ঞ, এবং আমার শ্রদ্ধা রেখেই বলছি অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক দল। তাদের অনেক রাজনৈতিক পদক্ষেপ আমি সত্যি সমীহনীয় দেখি। এখন যদি ওনারা সরাসরি এটা ব্যান করেন, এই ভোট চলে যাবে বিএনপির ভোট ব্যাংকে, এটা একটা পেইন, এটা পেইনের কোনো কারণই নেই। রাজনৈতিক সমীকরণে শেষ কথাটা হচ্ছে ভোটের হিসাব নিকাশ, যে হিসাব নিকাশগুলো প্রতিটা দলই সুদূর প্রসারী চিন্তা ভাবনায় করে থাকে। কাজেই যেখানে আমার তো মনে হয় আইনগত একটা প্রসেস বা অবজারভেশন 2 বছর আগের ছিল যে এদের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়ার মানে কথা উঠেছিল। অনেকগুলো বিষয় তো এমন না যে বিএনপির কথা মানা হচ্ছে, বিএনপি যে কাজগুলো করছে সেটা সম্মান দেয়া হচ্ছে, বা বিএনপির কাজ অনুযায়ী আওয়ামী লীগ চলছে, তা তো নয়। তাহলে কেন জামাত নিষিদ্ধ হচ্ছে না? আইনগত প্রসেসটা কেন সামনে এগিয়ে যাচ্ছে না?
আর আমার মনে হয় পজ হয়ে আছে গত বছর দেড়েক ধরে। মাঝখানে একদিন আইনমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে এটা অগ্রগতি হচ্ছে, এবং এই হচ্ছে কথাটা হচ্ছে বাংলাদেশে একটা চলমান কথা। আর এখন আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেটার আমি জবাব দিতে পারি কি? যে প্রশ্নটা করেছিলেন যে নির্বাচনে যাওয়া প্রসঙ্গে, ওই প্রশ্নটার জবাব দিয়ে আসি। এটা সম্পূর্ণভাবেই দলীয় সিদ্ধান্ত। আন্দোলন অবরোধের মধ্যে আমরা চেয়ারপারসনের নির্দেশনার জন্য অপেক্ষা করে আছি। যদি যেটা আমরা আশা করছি, শুনছি যে ইতিবাচক হবে, তাহলে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করব। আর না হলে আমাদের দল যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাকে সম্মান করব। এইখানে এই বেশি আর মনে হয় বিশেষ কিছু বলার নাই। আর আরেকটা কথা, আপনি মানে আমার একটা ছোট্ট প্রশ্ন, হেফাজত প্রসঙ্গে আপনি যখন বলছিলেন যে আপনার নিজের সামর্থ্য থাকলে আপনি সহযোগিতা করতেন, না আমি এই ছেলেগুলোকে খাবার দাবার দেয়, এবং এই যে ধরেন আমি দেখেছি, আমি আপনাকে বলি হাঁটতে পারছে না তারা, না সেটি ঠিক আছে, সেটি নিয়ে আমি একদম সম্পূর্ণ মানবিক ব্যাকগ্রাউন্ড। আমার প্রশ্নটা যে বেগম জিয়া সেই দিন রাতে এই যে ঢাকাবাসীকে হেফাজতের পাশে দাঁড়াতে যেতে বললেন বা বিএনপির নেতাকর্মীদের বললেন, আমরা কিন্তু বিএনপির একজন নেতাকর্মীকে দেখিনি। কিছু গিয়েছিলেন আমাদের ছাত্র দলের সাবেক নেতা, ধরেন আমি যাদের চিনি কয়েকজন, কিন্তু ওখানে হয়েছিল কি ঠিক যাওয়ার অবস্থাটা ছিল না। ওনারা যখন তখন তো অলরেডি তখনও বিএনপি যে খুব মানে একেবারে আরামে আয়েসে রাজনীতি করছে তা তো ছিল না, চাপে, একটা কঠিন ধরনের চাপে তখন আমরা ছিলাম, যদিও এখনকার তুলনায় ওটাকে কঠিন স্বাধীনতা মনে হয় আর কি। তো সেই সময় যারা গিয়েছিলেন তারা আমাকে পরবর্তীতে যেটা বলেছেন যে ওইখানে তারা আর থাকতে পারেনি, পরে তাদেরকে সরে যেতে হয়। আর বেগম খালেদা জিয়া যে কথাটা বলেছেন সেই কথাটা এইভাবে মানে ধরেন এটার ব্যাখ্যা মনে হয় বহু জায়গায় বহুভাবে দেয়া হয়েছে। আর অতীতের প্রসঙ্গে আমি একটু ছোট বিনয়ের সাথে প্রশ্ন করবো আমার বড় ভাইকে, যে অতীতের তো 100 কথা আমরা বলতে পারি, আপনি বলতে পারেন, আমি বলতে পারি, কিন্তু নতুন কিছু দেয়ার অঙ্গীকারেই তো এই দ্বিতীয় দফা বা এর আগের বারেও আওয়ামী লীগের মতো একটা এত পুরাতন এত বৃহৎ রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। আশা তো আমরা একটু বেশি করতেই পারি, কারণ প্রতিশ্রুতি ছিল আশা রাখার কথা বলা হয়েছে, যে কথায় আসলে কিছু জায়গা আছে যেখানে আস্থা তো রাখা জরুরি। একটা আস্থা, এক ধরনের আশা আমরা তো পোষণ করতেই পারি। আপনি যদি সেই পুনরাবৃত্তি ঘটতে থাকে, যে ভুল যদি যেটা আমার হয়েছে, যদি আপনিও সেই ভুল আজকে উদাহরণ হিসেবে তোলেন, তাহলে তো আর দাঁড়ানোর জায়গা মনে হয় থাকে না। যে আমি সুভাষ সিংহরা একটু অন্য প্রশ্ন করতে চাই, যে বা আমরা প্রায়শই শুনি অনেক রাজনৈতিক নেতা কর্মীরা বলে থাকেন যে এই দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলা হচ্ছে, বা কেউ এটাকে বাংলাদেশ চায় না, বাংলাদেশ থাকুক বা বাংলাদেশ থাকবে না, এরকম কথা একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার কাছে দুদিন আগে শুনলাম। কিন্তু আমরা যদি আমাদের 71-এর মুক্তিযুদ্ধের দিকে তাকাই বা সেই তার আগে সংগ্রামের দিকে তাকাই, বা বাঙালির যে অন্তর্নিহিত শক্তি আছে সেটা যদি বিশ্বাস করি, তাহলে কি এটি সম্ভব বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে নেওয়া, বা বাংলাদেশ থাকবে না, কেউ বিলীন করে দিতে পারবে, এটি সম্ভব কিনা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, এখানে প্রায়শই আমরা শুনি যে জঙ্গিবাদের কথা, সন্ত্রাসবাদের কথা শুনি, এখানে উগ্র মৌলবাদের কথা শুনি, কিন্তু বাস্তবে এটির কতটা অস্তিত্ব আছে সেটি নিয়ে কারো কারো মধ্যে সংশয় রয়েছে। এবং সংশয় যারা প্রকাশ করেন তাদের বক্তব্য হচ্ছে এটি দুটো প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে একটি শক্তি এটিকে এখন যারা ক্ষমতায় আছে তারা ব্যবহার করছেন যে এটি প্রচারণার মধ্যে যদি থাকে তাহলে তাদের এক ধরনের আন্তর্জাতিক সমর্থন পেতে সুবিধা হবে, এবং তাদের মতে বাংলাদেশে এটি বিভিন্ন সরকার আমলে যখনই হয়েছে মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়েছে, এবং বিএনপির সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও ওনাদের পৃষ্ঠপোষকতা এটি হয়েছে, এবং যখন ওনারা চাপে পড়েছেন, বাধ্য হয়েছেন তাদের বিচারের আওতায় আনবার জন্য। ঠিক একই অবস্থা বর্তমান সরকারও এটি তার প্রয়োজনে আসলে এটি ব্যবহার করছে, এই প্রচারণাটা চালাচ্ছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত এটিতে দেশের ক্ষতি হচ্ছে। বাস্তবতা অনেকেই মনে করেন যে এই প্রচারণটা যতখানি বাংলাদেশকে ঘিরে হচ্ছে, বাংলাদেশকে নিয়ে হচ্ছে, বাস্তবে পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের পরিবেশটা অনেকখানি ভিন্ন। আমি জানি না আপনি কিভাবে বলবেন, আপনার কাছে একই প্রশ্ন থাকবে আমার কাছে। জিল্লুর ভাই, আপনি খুব সঙ্গত কারণে যে প্রশ্নটি করেছেন, আমি প্রাসঙ্গিকভাবে দুই একটি কথা বলি। 1991 সালে কিশোরগঞ্জ সদর থেকে আতাউর রহমান খান নামে একজন ভদ্রলোক, আমি যদি ঠিক বলে থাকি, তাকে বিএনপি নমিনেশন দিয়েছিল, এবং তার 2 বছর আগে তিনি কিন্তু 10 সদস্য একটি প্রতিনিধি দল নিয়ে তিনি আফগানিস্তানে গিয়েছিলেন, পাকিস্তান গিয়েছিলেন।
আমি একদম অনেকগুলো ব্যাখ্যা দিতে পারবো, উদাহরণ দিতে পারবো। এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসটা আমরা আসলে এখন তো ধরেন পৃথিবীর অনেক জায়গা থেকে যে ব্রিটেন থেকেও সিরিয়াতে চলে যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, সেই বৈশ্বিক রাজনীতি তো আছে, সেরকম তো পরিস্থিতি সব জায়গায় আছে। কিন্তু মানে আমি বলছি যে বাংলাদেশের ব্র্যান্ডিংটা আসলে কি দাঁড়াচ্ছে সেটি আমরা সচেতন থাকছি কিনা। যদি নির্যাস আমি বুঝে থাকি তাহলে এক জিনিস দাঁড়ায় যে বাংলাদেশকে তার যে মূল চরিত্র, যে সেখান থেকে আমি মনে করি না যে বাংলাদেশ কখনোই পরিবর্তন করা সম্ভব না, যতই অপচেষ্টা হোক। আমি এই কথা এটা বুঝি। আমি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলছি। 1946 সালে মুসলিম লীগ যে পরিমাণ ভোট পেয়েছিল, সমগ্র মুসলিম সম্প্রদায়ের ভোট কিন্তু মুসলিম লীগ পেয়েছিল। আপনি যদি এখন ইতিহাসে দেখেন 1953 সালে মাত্র কয় বছরের মাথায় এই দলটি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কি কারণে? শুধুমাত্র ভুল রাজনীতির কারণে। আপনি সেই সামরিক শাসন, আইয়ুব খান একটা আপনার 58 সাল থেকে 62 সালে আমরা দেখেছি যে কনভেনশনাল মুসলিম লীগের কথা দেখেছি, এবং তার পরবর্তীতে আপনার এই যে নুরুল আমিনের নেতৃত্বে যে মুসলিম লীগ, সেই মুসলিম লীগের দেখেছি। রাজনীতির থেকে বিএনপির নেতৃবৃন্দরা শিক্ষা গ্রহণ করেননি। বিএনপি রাজনীতির ভুলটা সেখানেই, এখানেই বলছে উপলব্ধির ভ্রান্তি। আপনি নরেন্দ্র মোদীর মতন লোক, যে লোক উঠে আসছে আপনার ধর্মস্থায়ী রাজনীতির মধ্য দিয়ে, তার ব্র্যান্ডিংটা হয়েছিল সেভাবে। সেই নরেন্দ্র মোদী কিছুদিন আগে তিনি বলছেন, যখন সুষমা স্বরাজ বলছেন যে বেদ হচ্ছে জাতীয় গ্রন্থ, তখন নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ভারতের সংবিধান। এই যে উপলব্ধি, আমাদের প্রার্থনা সবার জন্য প্রার্থনা। তিনি বলছেন আমাদের সবার আগে চাওয়া হচ্ছে সবার আগে ভারত। আমি নরেন্দ্র মোদীর কথাটাকে উদ্ধৃতিটা আমি উল্লেখ করলাম। আমি এই কারণে উল্লেখ করছি, মন্দিরের আগে টয়লেট, এক কথাই তো পরিষ্কার। এই যে রাজনীতির যে বিষয়গুলো, সেই উপলব্ধির ভ্রান্তিতে আপনি এখনো থাকবেন। আপনি এখনো বলবেন যে যারা যুদ্ধাপরাধের দায়ে আপনি অভিযুক্ত হয়েছে তারা যুদ্ধাপরাধী না, তারা রাজবন্দী, এবং সর্বশেষ সাধ্যবদ্ধ সেটা আছে। এবং এই জন্য বলছি, ওই যে শব্দগুলো আপনি দেখেন, আমার কাছে তারেক রহমান সাহেবের সাধ্যতার মধ্যে কি যুদ্ধাপরাধীদের প্রসঙ্গ আছে, যুদ্ধবন্দীর প্রসঙ্গ রাজবন্দী আছে, সেখানে কোথাও এই যে তারেক রহমান সাহেবের বই, সর্বশেষ যে বই উনি, যেটা ঘটা করে ইন্ডিয়ান ইনস্টিটিউটে মানে প্রকাশন করা, উৎসব করা হয়েছিল, সেখানে আমি 3টি লাইন পড়ছি। আমি আরো বলেছিলাম শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী। বলেছিলাম শেখ মুজিবুর রহমান 1972 সালে 10ই জানুয়ারি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের অপমান করেছেন। আপনি এই বক্তব্যের পর বাংলাদেশের যে সহনশীল রাজনীতির পরিবেশ, আপনি গণতান্ত্রিক রাজনীতি করলে আপনি অসহিষ্ণু কেন হবেন? আপনি এই কথাকে, আমি বলছি যে তারেক রহমানের এই কথাকে কাউন্টার করবার জন্য, বা এটিকে তো আপনি রাজনৈতিকভাবে কথা দিয়ে মোকাবেলা করতে পারেন, বা আপনি চাইলে এটাকে আমলে নাও নিতে পারেন। আমার আমলে নেওয়া, আমি বলছি যে মানে অসহিষ্ণু হতে হবে কেন? এই যে আমি বলছি না, ফ্রান্সিস বেকন একটা কথা বলতেন, তার অপ্রুত লেখায় বলেছেন যে মানুষ জন্মগত হবে, তার একটা ক্ষোভ, জন্মগত ভাবে নির্জলা সত্য কথা শুনতে চায় না, সত্য মিথ্যার মিশেলটাকে খুব উৎসাহব্যঞ্জক মনে করে। আমি জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিয়েছেন। সত্যটা কি? সেই সত্যটা কিন্তু অনেকেই বিদগ্ধ জনরা বলেন না। বঙ্গবন্ধু 73টা ট্রাইব্যুনাল করেছিলেন। সত্যটা কি? 11,000 যুদ্ধবন্দী বঙ্গবন্ধু মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা জেলখানায় ছিলেন। সত্যটা কি? 22 জনের মৃত্যুদণ্ড হয়েছিল। সত্যটা কি? 68 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল। 752 জনের মৃত্যুদণ্ড একজনের হয়েছিল, চিকন আলী ফাঁসি কার্যকর হয়েছিল। 22 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, আর 68 জনের আপনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। 752 জনের বিভিন্ন মেয়াদে আপনার কারাদণ্ড হয়েছিল। আমরা কিন্তু সেই সত্য প্রতিষ্ঠিত করেছি, ওই রবীন্দ্রনাথের কথায়, সেই সত্য রচিবে তুমি, যাহা ঘটে তা সত্য নয়। আমরা রাজনীতিতে এই জায়গাটা প্রতিষ্ঠিত করেছি, আমরা শুনে এসেছি। বিএনপি আজকে সেই সেখানে আবার আরেকটা যুক্তি অন্যভাবে যে কেউ কেউ বলবার চেষ্টা করেন যে মূল অপরাধী যারা, তাদেরকে ছেড়ে দিয়েছে, মানে ছেড়ে দিতে যে কোনো আন্তর্জাতিক চুক্তির কারণেই হোক, যে কোনো কারণেই হোক, তাহলে আপনার ওই বিশ্লেষণে আসতে হবে। 195 জন যুদ্ধবন্দীর কথা যেটা বলা হয়,
বাংলাদেশের 2.5 লক্ষ মানুষ পাকিস্তানে বন্দী ছিলেন, তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন, দেখা যাবে হাবিব আপার আত্মীয় স্বজনও কিন্তু ওখানে বন্দী থাকতে পারেন, আমারও পরিচিত অনেকে বন্দী থাকতে পারেন। হ্যাঁ, তারা প্রতিনিয়ত বঙ্গবন্ধুর কাছে এসে কান্নাকাটি করেছেন যে তারা বলছে 195 জন ছেড়ে না দিলে এদেরকে তারা হত্যা করবেন। তারপরে সিমলা চুক্তি হয়েছিল, দিল্লি চুক্তি হয়েছিল, 3 পররাষ্ট্রমন্ত্রীর 1জন পররাষ্ট্রমন্ত্রী এখনো বেঁচে আছেন, ডক্টর কামাল হোসেন। সেখানে চুক্তি হয়েছিল পাকিস্তান থেকে নিয়ে যাবে, নিয়ে যেতে থেকে বিচার করবেন। এই যে প্রেক্ষাপটগুলো বলা হয়, আপনি আজকে তারাঙ্গ সাহেব থেকে শুরু করে তার যেই ঐক্যমতের জায়গাটা তৈরি হয়েছিল কি শেখ হাসিনাকে নির্বাহী প্রধান রেখে তার নির্বাহী যে ক্ষমতাগুলো, সেই ক্ষমতাগুলোকে কাটছাট করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচন অনুষ্ঠিত হবে। 99% কিন্তু ঐক্যমত হয়েছিল 2 মহাসচিব। হলো না কেন? সন্দেহ করে মানুষে, ওই যে বিলেত থেকে নির্দেশ আসে, সেই নির্দেশে হয় না। আমি সালাউদ্দিন ভাইয়ের কথা যেটা বলি, খুবই দুঃখজনক ঘটনা। কেননা এখনো মাহফুজ বাবুর বোন প্রায় টেলিফোনে আমার কাছে কান্নাকাটি করে, বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই যে বাড়ির থেকে তাকে ধরে নিয়ে যাওয়া এখনো ফিরে আসেনি, মৌলভী সৈয়দ এখনো ফিরে আসেনি, কামরুজ্জামানরা এখনো ফিরে আসেনি। আমি শত শত নাম বলতে পারবো, যেহেতু ছাত্র রাজনীতি করার কারণে এদের সকলের পরিবারের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আপনি সালাউদ্দিন সাহেব যে বলা হচ্ছে যে তিনি নিরুদ্দেশ হয়েছেন, নিরুদ্দেশের আগে উনি কোথায় ছিলেন? পলাতক ছিলেন। কোথায় পলাতক ছিলেন? আত্মগোপনে ছিলেন বিভিন্ন, সেটা তো পুলিশ নিশ্চিত। এখন যে আপনি পুলিশের নজরদারিতে, এখন যে আত্মগোপনে নাই, এই নিশ্চয়তা কে দিবে? কারণ কেউ বলছেন দুবাই আছে, দুবাইয়ের সিম ব্যবহার করতেন। আত্মগোপনে যারা থাকেন তাদের পরিবারের লোকজনের সঙ্গে, আপনি নিজেও তো হয়তো কখনো কখনো ছিলেন, তাদের তো পরিবারের সঙ্গে একটা মিনিমাম যোগাযোগ থাকে, পরিবার তো কখনো বলে না। এটি আমার একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে অ্যাপ্রোচের মধ্যে কিছু সমস্যা, ধরেন সরকারের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন, সংশ্লিষ্ট মন্ত্রীও, তারা যখন বলেন যে আমরা জানি না বা আমরা এই বিষয়ে কিছু, আমাদের কাছে কোনো তথ্য নেই, এটি বলে তো তারা দায় এড়াতে পারেন না। এবং সালাউদ্দিন আহমেদের মতো একজন ব্যক্তি এই সময়টাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির ব্যক্তি ছিলেন, তিনি তো পুলিশের নজরদারির মধ্যে থাকবার কথা। তাকে কোথাও থেকে কেউ উঠিয়ে গেলে বা তিনি আত্মগোপনে গেলে সেটি জানবার কথা। তিনি হয়তো বিশেষ নির্দেশের অপেক্ষায় তাকে গ্রেপ্তার করা না করা নির্ভর করতে পারে। কোথায় আত্মগোপন আছেন এটুকু জানে না, এটি নিয়ে একটু। আরেকটি প্রশ্ন, আমি এক লাইন আপনার উত্তর চাবো। কালকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন পর্যন্ত তাদের সভা সমাবেশ করিবার সকল ধরনের অধিকার দেয়া হবে। তারপরে কি বিএনপি এই অধিকার পাবে না? জিল্লুর ভাই, কেউ কাউকে অধিকার দেয় সেটি তো অন্য প্রশ্ন। বঙ্গবন্ধুর আমি বলছি যে জিল্লুর ভাই, আমি বলি এটা রাজনৈতিক বক্তব্য, আমি ওই বক্তব্যে যাচ্ছি না। বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামী লীগকে কোন অধিকার দেওয়া হয়েছে? এমনকি পত্রিকায় বিবৃতি ছাপতে দেওয়া হতো না, বিজ্ঞাপন দিয়ে বিবৃতি ছাপানো হয়েছে। আমি এই প্রেক্ষাপটগুলো বলি। 2001 সালে 1 অক্টোবর নির্বাচন পরে 3.5 বছর আওয়ামী লীগ কোনো স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া হয়েছে? আপনি দেখেন, আপনি শাহ আহমেদ কিবরিয়া কার বারাভাতে ছাই দিয়েছিল? আপনি বলেন। আসছি, আমার হাতে খুব বেশি সময় নেই মাহমুদা হাবিবা, আসছি আপনার কাছে। আমরা শেষের দিকে, সো এই অবস্থা থেকে আসলে বাংলাদেশকে তো বের করে আনতে হবে। একটু কিভাবে আনবেন? ছোট্ট কথা, কি প্রস্তাব? আমি বড় ভাইকে জিজ্ঞেস করি। সালাউদ্দিন সাহেব ধরে নিলাম, বড় ভাই উত্তরটা পরে ওনার টার্নে দিবেন, এখন উত্তর দিবেন, আপনি প্রশ্নটা রাখেন। আচ্ছা, তাহলে জিডি করার অধিকার পরিবারের আছে কি? অবশ্যই। জিডিটা কি একটু নেওয়া যেত? আপনি শুধু এই যে বেসিক রাইট, এই এক্সারসাইজটা করতে দিলে কি সমস্যাটা ছিল? উত্তর গেল ভাইয়া। আমি 5 সেকেন্ডে শেষ করি। এই আমরা ছোটকালে, আপনিও কবিতা পড়েছেন, আমরাও কবিতা পড়েছি। আমাদের ব্যাখ্যা বলা হতো যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে মিশে ধ্বংসে নিজারে। 21 আগস্টে গ্রেনেড হামলার পরে আব্দুল জলিল ঢাকা শহরের 3টি থানায় লেফট করে বেরিয়েছেন, একটা চিঠি করতে দেওয়া হয়নি। এটা কি ভাইয়া সেই সেই উপলব্ধির জন্যই? না, অবশ্যই না। আমি এটাকে অবশ্যই ঘৃণা করি। একটা অন্যায় কি কখনো আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যেতে পারে? রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলো এভাবে তৈরি হয়েছে, সহনশীল রাজনীতির প্রতিবন্ধকতা সেখানে নেই। জি, মানে আমরা আলোচনাটা শেষ করে আনতে চাই। এই অবস্থা থেকে বাংলাদেশকে আসলে তো বের করে আনতে হবে, এবং সেখানে আমি আশাবাদী, আমি খুবই আশাবাদী হওয়ার অনেকগুলো কারণ আছে। 2 মিনিট সময় আপনার জন্য। আচ্ছা, তাহলে আমি এবার একটু বলি। তারেক রহমান মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান একটা বই উনি দেখালেন, আমি পড়িনি যেহেতু, কাজে আমি বলতে পারছি না কোন লেখার কোন অংশে সেটা এসেছে। দেখুন, 72 থেকে 75 পরে অবিসংবাদিত নেতা, মহান নেতা শেখ মুজিবুর রহমানের শাসনামল, যে শাসনামল সর্বাধিকভাবে মনে হয় আলোড়িত বা আন্দোলিত হয়েছিল বাম আন্দোলনকে দিয়ে।
বাম আন্দোলনের নেতাদের যেটা আমরা শুনেছি, রাজনৈতিক পরিবারের সন্তান হয় বা পড়েছি, সেটা হচ্ছে যে সবসময় আন্দোলনটা ছিল বেশ চরমপন্থী। এবং তখন এমন অনেক বক্তব্য এসেছে, এমন অনেক লেখালেখি বেরিয়েছে, যে লেখালেখিগুলো আসলে হয়তো এখন পাওয়াও যায় না। সেগুলো উদ্ধৃতি করলে যে কারো জন্য তার নেত্রীর প্রতি এমন অশ্রদ্ধামূলক কথাবার্তা হয়েছে, আচরণ হয়েছে, যেই দল জাসদ দাবি করেন, যে বাম দলরা দাবি করেন তাদের প্রায় 40,000 কর্মী মারা গেছেন, আওয়ামী লীগ দাবি করেন তাদের প্রায় 30,000। এটা শোনা কথা, যেটা মানে বাতাসে ভাষায় শুনতে পাই। এখনো 30 জনের নাম শুনতে পাই। আমি কাজেই এই যে ধরেন 15ই আগস্টের ওই নির্মম নৃশংস অগ্রহণযোগ্য হত্যাকাণ্ডের পরে মিষ্টি খেয়েছেন, খাইয়েছেন, উল্লাস নানা নগ্নভাবে প্রকাশ করেছেন, তাদের সাথেও তো রাজনীতি এক ধরনের সমঝোতা হয়েছে। তারা আছেন, এই সরকারেও তাদের অনেকেই আছেন। সেই হিসেবে তো বিএনপি আর আওয়ামী লীগ আমি বলবো অনেক ভাতৃপ্রতিম মানে দল অবশ্যই। কারণ কখনোই সচেতনভাবে আমি অন্তত আমাদের কলিগদের মধ্যে, আমাদের ঊর্ধ্বতন বা আমাদের নিচে যারা আছেন, এটা আমরা শুনিনি যে মহান নেতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো কটূক্তি করা হচ্ছে। আপনি যে কথাটা লেখাটা তুলে ধরলেন, আমি একটা সংবাদ সম্মেলন দেখেছিলাম যেখানে উনি আবার পরে বলেছিলেন যেগুলা তিনি কোট করেছেন। এখন যেহেতু আমি জানি না, ওই বিষয়টা যেতে চাচ্ছি না। আমি ওইখানেই শক্ত একটা আমার আশাটা শক্ত ভিত্তি পাই যে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দূরদর্শিতা আছে বলেই তিনি উৎপাটন ও নির্মূল এসবের দিকে না যে উনি কিন্তু তাদেরকে এই মূল রাজনৈতিক ধারায় সন্নিবেশিত করেছেন, পুনর্বাসিত বলেন, সন্নিবেশিত হাঁটার সুযোগ করে দেয়া বলেন। এই বিবেচনা তার আছে বলে আমি বিশ্বাস করি। কিন্তু দুর্ভাগ্য হলো যে রাজনীতি তো শুধু আবার আর 10টা ক্ষেত্রের মতো কর্মী নেতার পাশাপাশি দালাল কিন্তু রাজনীতিতে জন্ম নেয়। এবং ওই মূল দল যখনই কিছু আশেপাশে আরো অনেক বেশি দল সন্নিবেশিত হয়ে যায়, শেখ হাসিনা ওয়াজেদের কথা ধরেন, দীর্ঘ সংগ্রামে তিনি 3বারের প্রধানমন্ত্রী, তার কিন্তু ভয় না, কতখানি ভয় সরাসরি নির্বাচনকে কখনোই থাকার কথা না। কারণ তিনি একটা বৃহত্তম দলকে প্রতিনিধিত্ব করেন, যেটা কমপক্ষে 1/3 জনগোষ্ঠী যাকে পূর্ণ সমর্থন দেয়। অন্যায় বলেন, সুকাজে বলেন, কুকাজে বলেন, তারা অন্ধ, যেটা বিএনপির ক্ষেত্রেও সত্যি। কিন্তু অনেকেই কিন্তু আছেন যাদের পরবর্তী নির্বাচন হলে কি দাঁড়াবে কেউই জানে না। ফলে আমি এখনো আশা রাখি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা রাখি যে সংলাপ একটা আমরা পাবো, যেখান থেকে খুব বেশি কিছু বলার তো নয়, এই মুহূর্তে এই সরকার ত্যাগ করতে হবে, এই মুহূর্তে নির্বাচন দিতে হবে, তাও তো নয়। সংলাপ শুরু করাটাই একটা খুব বড় পদক্ষেপ। সেটা হলে যত আমার মনে হয় আস্থার সংকট কমবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ইতিবাচক মানুষ, আমি ইতিবাচক ভাবে শেষ করতে চাই। আমি দেখতে চাই, আমি যে কথাটি বিশ্বাস করি যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন, যেটা আমি প্রায় উচ্চারণ করি, এর কোনো বিকল্প বিষয় নেই। হাবিব আপা যেটা বললেন, তিনি তার এই বইতে তার যে উল্লেখ করেছেন, আমি বক্তৃতা ইতিহাসের ভিত্তিতে কয়েকটি প্রসঙ্গ উল্লেখ করেছিলাম। আরেকটা কথা বলি, আমি বলেছিলাম শেখ মুজিব 7 মার্চ বা 25 মার্চ কখনোই স্বাধীনতার ঘোষণা দেননি। এই বক্তব্য কি বাংলাদেশের রাজনীতিতে খুব কি ফলদায়ক বিষয় আনে, ইতিবাচক বিষয় আনে না? কারণটা হচ্ছে ওই যে উপলব্ধির সংকটে কিন্তু বিএনপি এখনো পড়ে আছে। কি কারণে পড়ে আছে? 4টি কারণ দেখেন। একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা, 2 হচ্ছে রাজনীতিতে ধর্মের কৌশলগত অপব্যবহার, 3 হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সুরক্ষা প্রকল্প, 4 হচ্ছে আওয়ামী লীগের বাইরে যে প্রোগ্রেসিভ ফোর্সের কথা আপনি বললেন, যেদের সঙ্গে আমার সন্দেহ আছে, এই ইতিবাচক অর্থে এই ফোর্সটাকে না ব্যবহার করে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে এই ব্যবহারটা কিন্তু করে ফেলেছে, অন্য অর্থে ব্যবহার করেছেন, যে কারণে বিএনপির ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। আর আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগ ধর্মকে সরিয়ে রাখতে পারছে। আওয়ামী লীগের ধর্মের, আমি যে অপব্যবহারের কথা বলছি, আপনি এই যে এটি তো অপব্যবহার হবে যদি আপনি বিশ্বাস না করেন এই অর্থে যে ধর্মের ব্যবহার থাকা উচিত বা থাকা উচিত না। বিশ্বাস যদি হয় যে এটি থাকা উচিত নয়, কিন্তু আপনি আপনার রাজনৈতিক স্বার্থে যদি সেটিকে ব্যবহার করেন, যেন মানুষের পারসেপশন হয় যে না তার মধ্যে একটা ধর্মপ্রেম আছে, সেটিও তো এক ধরনের ব্যবহারই। আপনি যে অর্থে বলেন না কেন, বাংলাদেশের প্রতিটা ধর্মপ্রাণ মানুষ মনে করে, প্রতিটা নাগরিক মনে করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খুবই ধর্মপ্রাণ একজন মানুষ। আমি ব্যক্তিগত না, ভাবে আমি বলছি, আমি বলছি, দলগত এই যে ভাবে বলছি, তার সেটা তো উনি তো ব্যক্তিগত আচরণ, চর্চা করেন, তার সেটি ধর্ম নিয়ে কারোর আচরণ, মধ্যে কোনো ভিন্ন মত নেই। এই ব্যাপারে নিয়ে কেউ কোনো প্রশ্ন করেন না। কোনো আপনি প্রশ্ন নিশ্চয়ই এই নেই, প্রসঙ্গ বহুবার বলেছেন। আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংকটটা অন্যখানে। আমরা যদি জাতীয়তাবাদী চেতনা রাখলাম, এটা সুগার কোটেড ট্যাবলেটের মতন রাখলাম, আর ভিতরে অন্য জিনিসকে লালন করলাম, তাহলে আপনি রাজনীতির জায়গা থেকে বেরোতে পারবেন না। আর আওয়ামী লীগের যে অবস্থানের কথা হাবিব বাবা বলছেন, আওয়ামী লীগ এ পর্যন্ত 79 সাল থেকে এ পর্যন্ত পার্লামেন্টের নির্বাচনে যে কতটা অংশগ্রহণ করেছে, প্রতিটা নির্বাচনে আগের নির্বাচন থেকে বেশি ভোট পেয়েছে, এবং আনুপাতিকভাবে। এমনকি 91 সাল থেকে শুরু করে যে কটি 2001 সালে যে কটি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি, সে কটি নির্বাচনে একক দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু বিএনপির চেয়ে অনেক বেশি শতকরা হিসেবে ভোট পেয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের অবস্থান কিন্তু অনেক দৃঢ়, অনেক অবস্থান, যেটা আপনি স্বীকারই করলেন। আমি শুধু এইটুকু বলতে চাই, বিএনপি যদি কোনো কারণে বাংলাদেশে দুর্বল হয়ে যায়, তাহলে বাংলাদেশে এই যে মৌলবাদী যারা আশকারা পেয়ে যায়, যারা মানে বিশেষ করে জঙ্গিবাদ বলবো, মৌলবাদ না বলে আমি জঙ্গিবাদের যে রাজনীতিটা, সে যারা আশকারা পেয়ে যায়, আশকারা পেলে কিন্তু রাজনীতির ক্ষতি ঘটে। এই ক্ষতির জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। আপনি যদি দেখছেন যে আপনি তো প্রায় বলছেন, কিংবা আমাদের বিদগ্ধ জনরা বলছেন যে কারা এই পেট্রোল বোমা মারছে আমরা বুঝতে পারি না। যদি বলেও থাকে, তাহলে কারা সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাচ্ছে, সেটাও তো অনেকে বুঝতে পারে না। আপনি যদি ওই তর্কের খাতিরেও যদি বলেন। আমি আসলে আবারও বলি, তো আপনাকে তো আমি ছোট বোন হিসেবে একটা আহ্বান জানিয়েছিলাম যে চলেন না শুরু করি, নাশকতা কারা করছে, চলেন না সব দলের অংশগ্রহণে দেখি কিছু করা যায় কিনা। আপনি সমাজে আর একটা ছোট কথা আপনাকে আমি বলি, বারবার আপনি বলছেন যুদ্ধাপরাধীর ইস্যু, কিন্তু বেগম খালেদা জিয়ার এখানে মোটেই নাই। রাজবন্দী মানে অর্ধেকের বেশি, সমস্ত প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ আছেন কারাগারে। আর তো মানে এখানে যেটা উনি বলেছেন সেটা আমাদের বিএনপির যে নেতৃত্ব, এর মধ্যে যারা অ্যারেস্ট হয়েছেন তাদের নিয়ে কথা হচ্ছে, এর বেশি কিছু না। রাজনীতির অ্যারেস্ট হওয়া, জেলখানায় যাওয়া, এটা কিন্তু খুব স্বাভাবিক না। এই স্বাভাবিক প্রক্রিয়া, তাদের মুক্তি চাওয়াটাও স্বাভাবিক। মুক্তি চাইলেই যখন এটা যুদ্ধাপরাধের সাথে মিলিয়ে না ফেললে আমার মনে হয় যে বিভিন্ন সিলেটে জনসভায়, আসলে কুমিল্লায় জনসভায় বেগম খালেদা জিয়া বলেছেন এরা কেউ যুদ্ধাপরাধী নাই, রাজবন্দী। আমার মনে হয় যে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বোধহয় একটা দ্বিমত আছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে ইমেল SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মাহমুদ বা হাবিবা এবং সুভাষ সিংহ রায়, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক, আমার দু অতিথি কথা বলছিলেন, তার মধ্যে সুভাষ সিংহ রায় প্রশ্ন তুলেছেন যে বিএনপি কি আত্মহননের পথ ধরেছে কিনা, আপত্তি জানিয়েছেন। মাহমুদা হাবিবা তিনি মনে করেন না এই কথাটি ঠিক, তবে এটি তো মোটামুটিভাবে ঠিক, সহজেই বোঝা যায় যে বিএনপি কি করছে সেটি তার কাছে স্পষ্ট নয়, অন্তত বাইরে থেকে বিএনপির বাইরে যারা আছেন তাদের, যারা হয়তো আওয়ামী লীগের সঙ্গে নেই, তাদের অনেকের কাছে এটি মনে হয়, এবং কেন করছে সেটিও বিএনপির কাছে স্পষ্ট নয়, এবং বোধ করি তারা সেটা তারা নিজেরা জানেন কিনা সেটি নিয়ে একটা বড় প্রশ্ন থাকছে। নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলেছেন মাহমুদা হাবিবা, এবং এটিও যথার্থ যে পেট্রোল বোমায় যেমন মানুষ মারা যাচ্ছে, এবং তার দায় স্বীকার করুন কিংবা নাই করুন, যারা আন্দোলন, অবরোধ, হরতালে ডাক দিয়েছেন তাদেরকে নিতে হবে, কেন এই পরিবেশটার মধ্যেই এটি হচ্ছে। নিশ্চয়ই সেটি দেখতে হবে যে অবরোধ হরতাল যখন থাকবে না, তখন পেট্রোল বোমায় মানুষ মারা যায় কিনা, তখন হয়তো পরিবেশ পরিস্থিতিটাকে অন্যভাবে বিবেচনা করতে হবে, কিন্তু এখন পর্যন্ত দায় তাদের খানিকটা নিতে হবে। কিন্তু পেট্রোল বোমার বাইরেও তো মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে। কথিত বন্দুকযুদ্ধের কথা এখানে বলেছেন, তাদের গুম হবার কথা বলেছেন, এবং বিএনপি তিনি বলছেন যে 1/3 মানুষ তো বুঝে হোক না বুঝে হোক, বিএনপি ভালো কাজ করুক খারাপ কাজ করুক, একই কথা তিনি আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছেন যে মানুষ তাদেরকে সমর্থন করে, এবং এই 1/3 মানুষকে বাইরে রেখে কিন্তু বাংলাদেশকে চালানো যাবে না, বাংলাদেশ নামের এই রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যাবে না। কাজে তাদেরকে নিয়েই এটি করতে হবে, এবং সেখানটাতে যে কোনো মানুষের নিরাপত্তার, এমনকি তিনি যদি অপরাধীও হয়ে থাকেন, তার নিরাপত্তার দায় কিন্তু যারা ক্ষমতায় আছেন তারা কিছুতেই এড়াতে পারেন না। এবং উদাহরণ হিসেবে আমরা আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা প্রবণতা দেখি, একজন আরেকজনের সঙ্গে তুলনা করবার চেষ্টা করেন। বিএনপি যদি খারাপ কাজ করে থাকে, করছে না সে কথা আমি বলছি না, বা করেছে সে কথা আমি বলছি না, কিন্তু তার সঙ্গে আওয়ামী লীগ কি তার তুলনা করতে পারে, বা একইভাবে আওয়ামী লীগ কোনো খারাপ কাজ করলে তার সঙ্গে তুলনা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে বিএনপি কি সেটি করতে পারে? তাহলে ভালো যে তিনি অন্যের চাইতে, সেটির কি প্রমাণ থাকলো?
এবং ভালো হবার দিকে যে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, তার কি লক্ষণ থাকছে? এবং আওয়ামী লীগের কাছে অনেকেই মনে করেন যে নিয়ম আর নীতি কিন্তু সবসময় এক নয়, সংবিধান আর নৈতিকতাও কিন্তু এক নয়। এটিও যেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অন্তত গণতান্ত্রিক রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা চাইলে কিন্তু এটি মাথায় রাখা খুবই জরুরি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।